এবং ইউকের বাইরে যারা এই পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আজকের এই অনুষ্ঠান এবং যারা আগামীকালে দেখবেন সোশ্যাল মিডিয়াতে, তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যাম্পিয়ন অফ চেঞ্জ প্রোগ্রামে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমি থাকবো পুরো অনুষ্ঠানটাতে। আমার নাম সৈয়দ ফিরোজ গনি, আমি আপনাদের উপস্থাপক হিসাবে থাকবো এবং এই প্রোগ্রামটি সঞ্চালনা করব। এটি একটি বিশেষ প্ল্যাটফর্ম যেখানে আমরা যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি কমিউনিটির অসাধারণ মানুষের আলোকপাত করি এবং তারা হোক জনসেবায় অথবা ব্যবসায়িক অঙ্গনে অথবা দাতব্য সংস্থায় যে যেখানে আছে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে আমরা আলোকপাত করি। প্রতিটি পর্বে আমরা কথা বলবো এমন সব মানুষদের সঙ্গে যারা শুধু নিজেরাই সফল নয়, তারা অন্যকেও সফলতায় শক্তিশালী করেছেন এবং কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং আমাদের জাতিগত যে পরিচয় আছে সেটিকে গর্বিত করেছেন। আমাদের লক্ষ্য এই অনুষ্ঠানের খুবই সহজ: অনুপ্রাণিত করা, সংযুক্ত করা এবং বাংলাদেশি অভিবাসীকে ইতিবাচক পরিবর্তনের সক্রিয় অংশীদার করে তোলা। চলুন আমরা আজকের চ্যাম্পিয়নদের সাথে আলাপচারিতা শুরু করি। প্রথমে আছেন আমার ডানে কাউন্সিলর মঈন কাদরি, যিনি লন্ডন বরো অফ বার্কিং অ্যান্ড ড্যাগেনহামের মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে জনসেবায় নিয়োজিত। মঈন ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি। জনাব সৈয়দ ফিরোজ গনি, আপনাকে আমাদেরকে সম্পৃক্ত করার জন্য আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। আমার বামে আছেন মিস্টার আনিসুজ্জামান, যিনি একজন সফল বাংলাদেশি ব্যবসায়ী এবং শিক্ষা উদ্যোক্তা, যিনি এক্সেল টিউটর এবং ড্যাফোডিল প্রিপারেটরি স্কুলের পরিচালক। আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ফিরোজ ভাই, আপনাকেও স্বাগতম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য। ধন্যবাদ। আজকের প্রোগ্রামটি আমরা এই অনুষ্ঠানটি যেটি করব, যেটি বলেছি, মূল লক্ষ্য বিষয়টি হচ্ছে আমাদের যারা বাঙালি অভিবাসী আছেন এবং যারা এখানে বিলেতে থাকেন এবং বাইরেও থাকতে পারেন, ওনারা তাদের যে কর্মযোগ্য আছে এগুলো দেখে তারা অনুপ্রাণিত হবে এবং তাদের নিজেকে যেখানে ওনারা সাফল্যে নিয়ে যাবেন। তো প্রথমে আমি যেটি শুরু করব, আমার আজকের প্রোগ্রামটা আমরা শুরু করছি অনুষ্ঠানটা প্রথমে আমি আমার মেয়র সাহেবকে দিয়ে, যিনি একজন জনপ্রতিনিধি এবং অনেক দিন ধরে আছেন মেয়র আমাদের বার্কিং অ্যান্ড ড্যাগেনহামের। আপনাকে যে প্রশ্নটি করব সেটি হলো, মঈন ভাই, আপনি রাজনীতিতে কিভাবে আসলেন এবং আপনার এই যে কমিউনিটির জন্য কাজ করার প্রেরণা কোথা থেকে পেলেন? ধন্যবাদ জনাব সৈয়দ ফিরোজ গনি সাহেব, আপনাকে আপনার খুবই সময় উপযুক্ত একটি প্রশ্ন করার জন্য। রাজনীতিতে হলো আমাদের সমাজের দর্পণ এবং সমাজ পরিচালনার একটি উপায়ক। আমার রাজনীতিতে আসার প্রারম্ভে আমাকে বলতে হবে আমার পরিবারের ইতিবৃত্ত। দর্শক শ্রোতাদের জন্য জানাই, 1936 সালে আমার দাদা ছিলেন একজন এমএলএ। উনি ভারত বর্ষে যখন ব্রিটিশ রাজ ছিল সেই পার্লামেন্টারিয়ান ছিলেন এবং আমি আমার বাবাদের কাছে গল্প শুনেছি তার সমাজ সেবার। উনি একজন প্রফেশনালি অ্যাডভোকেট ছিলেন, আপনার যে প্রফেশন, উনি একজন লয়ার ছিলেন। কিন্তু উনি যখন আমাদের হিন্দু মুসলমানের মধ্যে একটা বৈষম্য শুরু হলো এবং জমিদারি প্রথার কারণে সাধারণ মানুষকে যখন জাতাকলের মধ্যে পেশা হচ্ছিল, তখন তারা রাজনীতিতে আসার প্রয়াস করেন এবং তারা আমাদের কৃষক, যেটাকে বলে যুক্ত ফ্রন্টের মাধ্যমে তারা রাজনীতিতে যোগদান করেন এবং এই থেকেই আমাদের বাবা, আমাদের চাচা, আমাদের পরিবারের সকলেই সমাজসেবায় জীবনব্রত করেছেন এবং আমি আমার খুব ছোটোবেলা থেকেই আমি আমার মায়ের সাথে করে ডিফারেন্ট আই ক্যাম্প এবং অনেক দাতব্যমূলক কার্যক্রমে যেতাম এবং সেখান থেকেই আমার সমাজসেবার হাতে খড়ি। আমি বলবো যে আমার রাজনীতিতে আসার সূত্রপাত হচ্ছে আমার পরিবারের কাছ থেকে এবং আমার পরিবার মানুষকে
মানুষ রূপে গণ্য করে এবং মানুষের সেবায় তারা সবসময় নিজেদেরকে নিবেদিত করে, এবং সেখান থেকে আমার রাজনীতিতে আসা। ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছেন মঈন ভাই। যেটি হলো আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যেটি পরিবার আমাদেরকে আসলে উৎসাহিত করে এবং অনুপ্রাণিত করে ভালো কিছু করার জন্য, যেটি আপনি এখন সেটি যে উজ্জ্বল নক্ষত্র আপনি ব্রিটেনে আপনি মেয়র বার্কিংহাম ড্যাগেনহামের। ধন্যবাদ। আমি আমার আনিসুজ্জামান ভাইয়ের কাছে যাচ্ছি, যিনি একজন ব্যবসায়ী। আপনি তো শুনলেন জনপ্রতিনিধি যিনি বললেন কেমন করে আসলে। আপনার প্রশ্নটা হলো আপনার ব্যবসায়িক যাত্রাটা কেমন ছিল, আপনি কিভাবে শুরু করেছিলেন এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি ছিল? জি, ধন্যবাদ ফিরোজ ভাই। তো আমিও আমাদের মেয়র সাহেবের মতো আমি আমার শুরুটা বলতে চাই কিভাবে আমি শুরু করছি। আসলে আমার যে একটা এডুকেশন বিজনেস বা এডুকেশন সার্ভিস, এটা আমি কিভাবে ইনভলভ হলাম। তো আমার আব্বু ছিলেন একজন স্কুল টিচার, হাই স্কুলের হেড টিচার। তো উনি 1962 সালে উনি বিএসসি পাস। তো মূলত সেখান থেকেই আমার অনুপ্রেরণা। এক কথায় আপনি বলতে পারেন যে এই যে পেশাটা আসছে আমার ভিতরে, বা টিচিং পেশাটা আসছে, এক প্রকার আপনি বলতে পারেন যে এটা মঈন ভাইয়ের মতো আমার ব্লাড কানেকশন হতে পারে। জি, সেখান থেকে মূলত আমার অনুপ্রেরণা। সেখান থেকে আমার আব্বুর কাছ থেকে আমি শিখেছি যে একজন কিভাবে ভালো মানুষ হতে হয়, বা কিভাবে একটা ভালো শিক্ষক হতে গেলে কী কী গুণাবলী থাকতে হয়। বা উনি যেহেতু একটা হেড টিচার ছিলেন স্কুলের, তো স্কুলের হেড টিচার থাকা অবস্থায় উনি আমি দেখছি যে নানান রকমের প্রবলেম উনি ফেস করছে, বা এগুলো নিজের চোখে দেখে শেখা আর কি। তো মূলত সেখান থেকেই আমার অনুপ্রেরণাটা। তো যখন আমি লন্ডনে আসি, তো আমি বিভিন্ন জবে আমি অ্যাপ্লাই করছি, যে কোনো কিছুতে আসলে আমার মন টিকে না আর কি। হ্যাঁ, তো অনুরূপভাবে প্রথমে আমি প্রাইভেট টিউশন দিয়ে শুরু করি, যে বাড়ি বাড়ি গিয়ে আমি পড়াই। তো তারপরে এক পর্যায়ে তখন আমার যখন স্টুডেন্ট সংখ্যা বেশি হয়ে গেল, তখন আবার নিজের থেকেই নিজ উদ্যোগেই আমি শুরু করি যে আমি why not establish a tuition center. So from there, so I started. খুব সুন্দর আনিস ভাই যেটি বলেছেন। আমরা দর্শক মণ্ডলী যেটি বুঝতে পারি ওনার কথা এবং ওনার কথায় ডিটারমিনেশন, উৎসাহ উদ্দীপনা যদি থাকে, আপনি গোলে আপনার লক্ষ্য যেটি সেটিতে পৌঁছতে পারবেন। উনি অনেক চাকরি করে, উনি চাকরিতে ওনার ভালো লাগেনি, কিন্তু উনি একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেটি এখন খুব বড় একটি প্রতিষ্ঠান, টিউশন সেন্টার, এবং উনি একটি স্কুলও করেছেন টাওয়ার হ্যামলেটসে, এবং ভবিষ্যতে আরও কিছু করবেন। মঈন ভাই, আপনি তো আনিস ভাইয়ের কথা শুনলেন। এখন আপনাকে যে প্রশ্নটি করব, যদিও এটি করতেই হয় যেহেতু আপনি এই দেশের একজন জনপ্রতিনিধি এবং আপনি একজন কাউন্সিলর, আপনি মেয়র, তো এই প্রশ্নটা যদিও বেশি কিছু বলেন, জাস্ট ছোট্ট করে যদি বলেন যে আপনার এলাকায় যে বাংলাদেশি বাসিন্দারা আছেন, অভিবাসীরা আছেন, বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন হয়, যেটি সব বরাতেই হয়, বাট আপনি জাস্ট ছোট করে যদি বলেন। খুবই সুন্দর। আসলে আমাদের যে জিনিসটা প্রথমে আপনি বললেন যে বাংলাদেশি, এটাতেই বোঝা যায় যে তারা এই দেশের মানুষ না। এখানে খুবই ক্লিয়ারলি আপনার প্রশ্নের মাধ্যমে বোঝা যায় যে এখানে একটি ভাষার ব্যবহার আছে। আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসা, অথবা এখন আপনি হয়তো বা জানেন খুবই সম্প্রতিকালে আমাদের ইউরোপ থেকে অনেক ভাই বোনরা এসেছেন। এদের প্রধান যেটা আমার কাছে মনে হয় যে সমস্যা তো সবসময় থাকেই, আমাদের ভাষাগত সমস্যাটা। ভাইও হয়তো বা একমত হবে। আমি ভাইয়ের প্রতিষ্ঠানে একবার যাওয়ার সুযোগ হয়েছিল, এবং আমার যেটা অনুধাবন হয়েছে, আসলে যে কোনো বিদেশে, যে আপনি যদি সৌদি আরবেও থাকেন ফিরোজ সাহেব, আপনি জানেন, অথবা আপনি জার্মানিতে থাকেন, আপনি জার্মানিতে আছেন। আমি একটা মজার ঘটনাটার আগে বলি। আমি একবার ইটালিতে গিয়েছি। তো ইটালিতে যে আমি খুবই বিব্রতকর অবস্থায় পড়লাম। তো আমি একজন ইটালিয়ান মহিলার কাছে আমি ইংরেজিতে বললাম যে আমার ঠিকানা এটা, আমাকে তুমি একটু বলবা যে আমি কোন বাসে করে আমি চলে যাব। আমি যেটুকু শুনেছি যে সন্ধ্যা 6টার পরে আর বাস থাকে না। তো ওই ইটালিয়ান ওই মহিলা খুব বিস্ময় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তখন উনি বলল যে ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, তুমি কি ইংলিশ? আমি বললাম না, আমি তো ইংলিশ না। তখন বললো, তুমি কোথাকার? আমি বললাম আমি বাঙালি। তখন সে বললো, তাহলে তোমার কি কোনো ল্যাঙ্গুয়েজ নাই? আমি বললাম যে হ্যাঁ, এটা আমার জীবনে ঘটেছে, তখন আমি স্টুডেন্ট ছিলাম এই দেশে। তখন তুমি তোমার ভাষায় বলো, যে তোমার ভাষা হয়তো বা আমরা নিজেরা বুঝবো না, কিন্তু মানুষ তো সাইন ল্যাঙ্গুয়েজে বোঝে। ভাষা
আমার মনে হয় যে আপনি যে দেশে থাকবেন সেই দেশের ভাষাটা রপ্ত করাটা খুবই খুবই দরকার। তো আমাদের মানে ব্রিটিশ বাঙালিদের না, যারা আমাদের অভিবাসী বাঙালিরা আছে, তাদের ভাষার ব্যবহারিক জায়গাটাতে খুবই বড় একটা বিড়ম্বনা। এটা কি পিছনে কারণটা কি? যদি আপনি স্থানীয় সরকার, ফিরোজ সাহেব অনেক ভালো জানে, স্থানীয় সরকারের সাথে যদি আপনি একটা বাসার অ্যাপ্লিকেশন করেন, বেনিফিটের অ্যাপ্লিকেশন করেন, আপনি নিত্যনৈমিত পানির জন্য অ্যাপ্লিকেশন করেন, আপনাকে ইংরেজিতে লিখতে হবে এবং পড়তে হবে। এবং এটাতে কিন্তু আপনার অক্সফোর্ড কিংবা গ্র্যাজুয়েশন দরকার নাই, বেসিক লিটারেসি। আবার আমাদের বার্কিং অ্যান্ড ডায়াগনামে অনেক ফ্রি এডুকেশন সার্ভিস আছে। যারা একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না, তাদেরকে আমরা ফ্রি এডুকেশন দিই। তো আমরা যদি আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের জ্ঞান ভিত্তিক যে সমস্যাটা, আমরা আমাদের যেখান থেকে তথ্যটা পাবো, ঠিক তথ্যটা কোথা থেকে নিতে হবে এবং তথ্যটা কোথায় আছে, সব কিছুই তথ্য সব জায়গাতে পাওয়া যায়, এইটা একটি সমস্যা। দ্বিতীয় সমস্যা, এটা সর্বজনীন সমস্যা, সেটা হচ্ছে আমাদের শুধু ইংল্যান্ডেই না, আমি বলবো যে বিশ্বব্যাপী যে সমস্যা, সেটা হচ্ছে আবাসন সমস্যাটা। এটা আবাসন সমস্যা, এটা আমাদের গাত্রদাহে ফোড়ার মতো হয়ে দাঁড়িয়েছে। এবং আমার কাছে যে জিনিসটা মনে হয় যে এখন বিশ্বময় অর্থনৈতিক একটা মন্দার ভিতর দিয়ে যাচ্ছে। মানুষ সব জায়গাতেই আমাদের গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার বিল, মানে আমাদের ইনকাম এবং এক্সপেন্সের সাথে তেমন কোনো সামঞ্জস্যকতা নাই। তো এরকম অনেক রকম সমস্যা তো আসলে শেষ নাই। তারপরেও আমি যেটা বলবো, আমরা যদি যে সমস্যাগুলো বাঙালি জাতি, ব্রিটিশ বাঙালিরা আমরা এখন ফেস করছি, এইগুলো যদি আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করি, সাইদ গনি সাহেব আপনি হয়তো এক হবেন, অথবা আমাদের যিনি শিক্ষক আছেন উনি হয়তো এই ব্যাপারে ভালো বলতে পারেন। কারণ ওনারা, আমরা যেরকম আমরা কাউন্সিল চেম্বার করি, ফিরোজ গনি ভাইও ওনার চেম্বারে উনি সপ্তাহে একদিন করে বসেন, ওখানে অনেক রকম মানুষ আসে, অনেক রকম। এখন যদি রোমানিয়ান একজন আসে, তাদের সাথে কিন্তু তারও কিন্তু সেম সমস্যাটা, শুধু বাঙালিদেরই এটা যে মানে আসলে বলাটা ঠিক না। আমাদের যারা নতুন ইন্ডিয়ান আসছে, রোমেনিয়ান, বুলগেরিয়ান, আমাদের বার্কিং অ্যান্ড ডায়াগনামে, রেকটিফাই মি ইফ আই এম রং, আমাদের 87টিরও বেশি জাতির ভাষাভাষীর মানুষ বসবাস করে এখন। তো আমার কাছে মনে হয় যে এটি একটি মৌলিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। ধন্যবাদ মঈন ভাই, আপনি খুব সুন্দর করে বলেছেন। যেটি আপনি বলেছেন যে আমরা আমাদের যে শিক্ষার ব্যবস্থা আছে, আমরা যেটাকে বলি অ্যাডাল্ট এডুকেশন, বার্কিং অ্যাডাল্ট কলেজ আছে। আপনি তো সম্ভবত ওয়ান অফ দ্য বড় ইনস্টিটিউশন, একটা কি বলে অ্যাডভাইজার, কি কমিটি বলে, ওটা অ্যাডভাইজারি কমিটি বার্কিং অ্যান্ড ডায়াগনাম অ্যাডাল্ট কলেজের। আমি একটা স্কুলের গভর্নর। বাট আপনি খুব সুন্দর করে, ফর সেক অফ ইনফরমেশন, এই যে বার্কিং অ্যান্ড ডায়াগনাম কলেজ, এটা কি ইজ ইট ওপেন ফর অল অর জাস্ট ক্লোজড? সবার জন্য উন্মুক্ত। অ্যাডাল্ট কলেজ যেটি আছে সেটি হলো যে যারা সীমিত ইনকামের যারা মানুষ আছে তাদের জন্য ফ্রি, কিন্তু ল্যাঙ্গুয়েজ যেগুলো ইসল ক্লাসগুলো আছে, ম্যাথস ক্লাসগুলো যেগুলো বেসিক ম্যাথস। ধন্যবাদ মঈন ভাই। আমি যাচ্ছি আমাদের আনিস ভাইয়ের কাছে। আপনাকে একটু আগে তো একটুখানি জিজ্ঞেস করেছিলাম, বাট এখন যেটি জিজ্ঞেস করবো সেটি হলো যে যুক্তরাজ্যে যে বাংলাদেশি ব্যবসায়িক কমিউনিটি শক্তিগুলো আছে, বা কি কি শক্তি আপনি মনে করেন এখানে আছে বাঙালিদের? আমি যেহেতু বাংলাভাষীরা এখানে থাকে, এই জন্য আমি বাংলা ভাষার উপরে একটু জোর দিচ্ছি, কারণ যারা দেখছে এই প্রোগ্রামটা অনেক অন্য ভাষার মানুষরাও দেখবে হয়তো, বা তাদের সাথে যারা আছে, কিন্তু আমি চাই যে বাঙালি যারা আছেন তারা যাতে আরও শিখতে পারে বা জানতে পারে কিভাবে ব্যবসা আসা যায়। বাট আপনি যদি একটু বলেন। জি জি, প্রথমে আমি মঈন ভাইয়ের সাথে একমত যে আসলে নিজের ভাষাটা শিখতে হবে, তাই না? ভাষাটা শিখতে হলে মানুষকে শিক্ষিত হতে হবে, তাই না? তো একটা লেভেল যখন পাস করে যায়, তাই না, তখন সে তার কর্মক্ষেত্রে যায়, তাই না? যে কর্মক্ষেত্রে যেতে হলে আমাদের প্রথমে যে জিনিসটা আমি বলবো যে আমাদের যে এডুকেশন লেভেলটা, এটাকে হাইস্ট প্রায়োরিটি দিতে হবে, তাই না? একজন এডুকেশনের মাধ্যমেই কিন্তু আমাদের একটা কমিউনিটির সাথে বেশি এঙ্গেজমেন্ট হওয়া যায়, এবং কমিউনিটির যে রিয়াল ইমপ্রুভমেন্ট সেখানেই কিন্তু আমরা প্রত্যক্ষ উপধাবন করতে পারি একমাত্র এডুকেশনের দ্বারাই। তা আমি মনে করি আমাদের কমিউনিটিতে যে সর্বপ্রথম যে জিনিসটা দরকার
একটা মানে প্রপার একটা এডুকেশনাল সিস্টেম থাকবে সেখানে, যেটা সমাজে আমাদের প্রত্যেকটা কমিউনিটিতে এস্টাবলিশমেন্ট হয় ছোট থেকে। একটা বাচ্চা যখন প্রাইমারি সেকেন্ডারি লেভেল যে লেভেলে থাকুক না কেন, যে এডুকেশন লেভেলটা যদি ভালো মতো মানে এম্পাওয়ারমেন্ট করা যায়, তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের কমিউনিটিতে আরও বেশি এঙ্গেজমেন্ট হবে এবং ভালো ভালো ক্ষেত্রে মানুষের এন্টারপ্রেনারশিপ হবে, তাদের স্কিলনেস হবে, এসব ক্ষেত্রে আমি মনে করি। ধন্যবাদ আনিস ভাই, আপনি খুব সুন্দর করে বললেন। যেটি হলো যে আমরা এখন আসলে বাঙালিরা এখানে, মঈন ভাই, আমরা তৃতীয় প্রজন্ম আমরা এখানে চলছে, এবং আমাদের বাঙালি অভিবাসী যারা আছে, ব্রিটিশ বাংলাদেশি যারা, তারা কিন্তু খুব ভালো ভালো জায়গায় আছে, কিন্তু অনেক উচ্চ লেভেলে তারা শিক্ষিত হয়ে, আপনি যেটি বলছেন, আপনি নিজেও জানান আপনার এলাকায় আপনার টিউশন সেন্টার থেকে ইয়ার 7ও অনেকে জিসিএসসি পরীক্ষা দিয়ে ম্যাথসে স্টার পাচ্ছে এবং ইংলিশে পাচ্ছে। তো এই জিনিসটা আপনি যেটি বললেন, আমার মনে হয় যেটি দরকার সেটি হলো সবাইকে এবং অভিভাবকদেরকে, বাচ্চাদেরকে যাতে পড়ার প্রতি আগ্রহ প্রকাশ করায় এবং উদ্বুদ্ধ করায়, সেটি খুব জরুরি। বাট ইন টার্মস অফ বিজনেস আপনি মনে করেন যে ওরা যদি এই প্রথম থেকে এই জিনিসগুলো শিখে আসে, তাইলে তাদের কোনো যদি ক্ষুদ্র ব্যবসা বা বড় ব্যবসা যেটি করতে চায়, তারা সাফল্য অর্জন করবে। মঈন ভাই, উনি তো বলেছেন, আপনি শুনেছেন আনিস ভাই যে কথাটা বললো, আপনাকে যেটি করবো, এটি সম্পূরক প্রশ্ন, একটি আগে যেটু করেছিলাম, যেহেতু আপনি এগেইন আপনি কাউন্সিলর, আমার মনে হচ্ছে যে আপনি বলেছেন বাসস্থান, যেটি হাউজিং, শিক্ষা উনি একটু আগে বলেছেন, যুব অপরাধ যেগুলো আমরা বলি যে কমিউনিটি সেফটিতে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার হয়, স্বাস্থ্য বৈষম্য যেগুলো থাকে, এই ইস্যুগুলো মোকাবেলায় আপনারা কিভাবে কাজ করছেন? বার্কিং অ্যান্ড ডায়াগ্রামে যদি বলেন আপনি মনে করেন। খুবই সুন্দর একটি প্রশ্ন। আমি প্রথমে আপনি যে 4টি ব্যাপারে আমাদেরকে কথা বলতে বললেন, এই 4টি ব্যাপারই আমাদের মৌলিক যে চাহিদা আছে, সেই মৌলিক চাহিদার অন্যতম একটি। আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের বার্কিং অ্যান্ড ডায়াগ্রামে আমরা বলি সোশ্যাল হাউজিং অথবা রেন্ট স্কিম, যেটা খুবই সাশ্রয়ে বাড়ি কেনা অথবা বাড়ি ভাড়া নেওয়ার ব্যবস্থা আছে। আমরা নিশ্চয়ই জানি যে আমাদের চাহিদা। ভাই আমি একটু আপনাকে থামা, আমাদের একটা কলার আছে। জি জি, কলার, আপনি যদি টেলিভিশনের আওয়াজ মিউট করে আপনি আমাকে যদি প্রশ্ন করেন যে কেমন আছেন ভাই, কে বলছেন, কোথা থেকে? আমি একটু জোরে বললে আমি শুনতে পাচ্ছিলাম না। জি বলেন আবার ভাই, আপনার নাম? মাসুদ বলছিলাম। জি মাসুদ ভাই বলেন, কেমন আছেন? কেমন লাগছে প্রোগ্রাম এবং কাকে প্রশ্ন করবেন আপনি? আমার পাশে একজন ব্যবসায়ী এবং একজন জনপ্রতিনিধি আছেন। জি জি, না প্রোগ্রাম দেখতে ভালো লাগতেছে। আমাদের মেয়র পার্কে আমাদের মঈন কাছে আছে, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। আর আমাদের এক্সেল টিউটরের আমাদের ভাই আছে। তো আমি ফোন করছি জাস্ট আপনার প্রোগ্রাম দেখতেছি, হ্যালো দেওয়ার জন্য। তো একটা প্রোগ্রাম এবং ভিন্ন একটা নামে চ্যাম্পিয়ন অফ চেঞ্জ, সুন্দর নাম, এবং আশা করছি আমাদের কমিউনিটিতে ভালো একটা কাজ আসবে। আমাদের কমিউনিটি শুরু করে অনেক কাজ আসবে। তো আপনার প্রোগ্রাম পেয়া আর আপনার খুব সুন্দর হচ্ছে। ধন্যবাদ মাসুদ ভাই এই আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আপনাদের এই কথাগুলো যেভাবে আপনারা যদি আরও বেশি করে বলেন এবং প্রোগ্রামগুলো শেয়ার করেন, সবাই দেখতে পারে, তাহলে আমাদের প্রোগ্রামটা সার্থক হয়। মঈন ভাই আপনিও একটু থ্যাংক ইউ দিয়ে দেন এবং তারপরে আপনি যদি বলেন আপনার। জনাব মাসুদ সাহেব, আপনি আপনার সময়ের জন্য ধন্যবাদ। যেটা আমি বলছিলাম সেটি হচ্ছে আমাদের বার্কিং ডায়াগ্রামে সাশ্রয়ী হাউজিং প্রকল্পগুলো আছে, এবং এটা আমরা প্রধানত যারা বার্কিং অ্যান্ড ডায়াগ্রামের অধিবাসী তাদেরকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি। এবং আমি সকলের জ্ঞাতার্থে বলতে চাই যে বার্কিং অ্যান্ড ডায়াগ্রামে যদি আপনি 3 বছরের অধিক সময় থেকে থাকেন, তাহলে আপনারা বার্কিং অ্যান্ড ডায়াগ্রামের হাউজিং প্রকল্পের জন্য দরখাস্ত করতে পারবেন, এবং আপনার চাহিদা এবং আপনার
সুবিধা মতো তারা এটাকে অ্যালোকেট করে থাকে। সেকেন্ডলি আপনি যেটা বলেছেন শিক্ষার ব্যবস্থার কথা, আমাদের বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম যদি আমাদের ইউকের যে শিক্ষা ব্যবস্থাটা এটা অফস্টেট দ্বারা অফস্টেটের নীতিতে এটা পরিমাপ করা হয়। তো আমাদের যতটুকু জানা আছে আমরা যে অফস্টেটের রিপোর্ট অনুযায়ী বার্কিং অ্যান্ড ড্যাগেনহামের মোটামুটি সবগুলো স্কুলই আউটস্ট্যান্ডিং। এটাতে বোঝা যায় যে বার্কিং অ্যান্ড ড্যাগেনহামের ছেলেমেয়েরা ভালো করছে। তাই বলে এরকম আবার অনেক তথ্যও পাওয়া যায় যে আমাদের ডিপ্রাইভেশনের কারণে অনেক ছেলেমেয়েরা ঝরে পড়ছে। এটা আসলে শুধু বার্কিং অ্যান্ড ড্যাগেনহামের সমস্যা নয়, এটার জন্য আমাদের এখন যে ব্যবস্থাটা হয়তো বা নেওয়া হবে যে আমরা এক্সট্রা টাইম, ব্রেকফাস্ট টাইম এবং ডিনার টাইমে আমরা এক্সট্রা টাইম স্কুলকে দেওয়ার ব্যবস্থা করব। এবং আমাদের সাথে যিনি উপস্থাপক আছে সকলকে থাকতে বলছি, উনি আসলে আমাদের প্রশাসনিক আইন এবং প্রশাসনের সম্পূর্ণ দায়িত্বটা তার হাতে ন্যস্ত। উনি আমার থেকে হয়তো বা এ ব্যাপারে অনেক ভালো বলতে পারে, তারপরেও আমি ওনার কাছ থেকে অনুমতি নিয়ে বলতে চাই। উনি ওনার সময়কালে যে জিনিসটা খুব ভালো করেছে সেটা বলে আউট অফ, এটা কি বলে বাংলা, এটা কি বলে এই যে আমাদের আউট সার্ভিস, যেটা আমাদের আউটরিচ সার্ভিসেস যেটা করা হয়েছে। আমরা রিসেন্টলি যারা স্কুলের ছুটি হওয়ার পর থেকে একটা লস্ট আওয়ার, রাইট আওয়ার, আমাদের হারানোর সময়, যেটাকে বাংলায় বলা হয় হারানোর সময় নামে আমাদের শাহিদ গনি ভাই একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে যেসব 3টা থেকে 5টা পর্যন্ত যদি ছেলে মেয়ে না থাকে বাবা মার জানা উচিত। এবং এর একটি খুবই অভিনব একটি কায়দায় ছেলে মেয়েদের সাথে সম্পৃক্ত হওয়ার একটি ব্যবস্থা করেছে। এবং যে জিনিসটা বললেন এটা যুব অপরাধ দমনে অনেক অগ্রণী ভূমিকা পালন করছে। আমি মেয়র হিসেবে যে জিনিসটি করেছি সেটা হচ্ছে আমাদের বার্কিং অ্যান্ড ড্যাগেনহামের নিজস্ব চ্যারিটি আছে যেটাকে বলা হয় বার্কিং ইয়ুথ জোন। আমি মেয়র হিসেবে এই বার্কিং ইয়ুথ জোন যে জিনিসটি করে, যারা বার্কিং ইয়ুথ জোন 5 টাকায় বিনিময়ে বাচ্চাদেরকে শিক্ষা, হোমওয়ার্ক, ফিজিক্যাল ওয়ার্ক, ক্রিয়েটিভ আর্টস সব কিছুর ব্যবস্থা করে এবং বছরে লাইফ টাইম মেম্বারশিপ 5 টাকা দিলে বার্কিং ইয়ুথ জোনের মেম্বার হওয়া যায়। এবং এই ইয়ুথ জোন যারা ড্রাগের সাথে জড়িয়ে যাচ্ছে, ডিফারেন্ট অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার এলিমেন্ট পাওয়া যায়, বাবা মার সাথে খারাপ ব্যবহার করছে, এই ইয়ুথ জোন তাদেরকে কাউন্সেলিং করে, তাদেরকে প্রশিক্ষণ দেয়, তাদেরকে মোটিভেটেড করে টু বি এ বেটার সিটিজেন, টু বি এ গ্রেট কন্ট্রিবিউটার। অবশ্যই এটা আমরা সকলেই জানি, আপনি যেটা লাস্টলি বলেছেন যে আমাদের হেলথ ডিসপ্যারিটিস, অবশ্যই আমাদের ফুড হ্যাবিটের জন্য সাউথ ইস্ট এশিয়ান কমিউনিটিতে অবেসিটিটা খুব বড় পরিমাণে, যেটা আমি আসলে যেটা ডাটা থেকে বলতে পারি, আমার ফার্স্ট হ্যান্ড কোনো এক্সপেরিয়েন্স নাই, অবেসিটিটা বেশি, আমাদের ডায়াবেটিক্সটা বেশি, আমাদের গাণিতিক হারে আমাদের হার্টের অসুখ বেশি। কিন্তু আসলে আমাদের তো বলা চলে যে সম্পূর্ণ লন্ডনেই জনসংখ্যা বেড়েছে, জনসংখ্যা যে আকারে বেড়েছে সেই আকারে কিন্তু আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলো গড়ে ওঠেনি। তো আমরা এইটা মোকাবেলার জন্য আমরা করেছি কি আমাদের স্থানীয় যতগুলো ফার্মাসি আছে এবং আমরা ছোট ছোট হাবও করেছি, স্বাস্থ্য হাব, যেখানে আমাদের অধিবাসীরা খুব সহজে এই সেবা পেতে পারে। ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছেন। আমি আর আপনার ওইটাতে অ্যাড না করি, সংযোজন যদি করতে হয় তাহলে সেটি বলবো যে আমাদের বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিল হাবের মাধ্যমে এবং অনেকগুলো ডিফারেন্ট ভলেন্টিয়ার অর্গানাইজেশনের মাধ্যমে আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি, যেগুলো ইভেন আমাদের যে লেজার সেন্টার আছে সেখানেও কিন্তু যারা সীমিত আয়ের মানুষ আছে তাদের জন্য ব্যায়ামের ব্যবস্থাও করা আছে। ধন্যবাদ মেয়র মঈন ভাই। আচ্ছা আনিস ভাই, আপনাকে যে প্রশ্নটি করব এখন, ওনাকে যে প্রশ্নটা করেছে আপনি বুঝেছেন, আপনারটা একটু ব্যবসার আঙ্গিকে ব্যবসায়িক নেতাদের জন্য স্থায়ী কমিউনিটিকে সহায়তা করাটা কতটুকু গুরুত্বপূর্ণ? ধন্যবাদ ফিরোজ ভাই। এটা
আমি মনে করি যে আমাদের কমিউনিটিতে একটা ব্যবসায়িক প্রশ্নটা কি আবার একটু বলেন। ব্যবসায়িক যেটি প্রশ্ন, ব্যবসায়িক নেতাদের জন্য স্থায়ী কমিউনিটি যারা আছেন, যারা কমিউনিটি আছেন, কমিউনিটি জনপ্রতিনিধি আছেন, তাদের সহায়তা মানে কমিউনিটিকে সহায়তা করাটা কতটুকু, মানে আপনি ব্যবসায়ী, আমরা বলি সিএসআর, যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আপনি তাহলে ব্যবসা করেন, আপনি গিভিং ব্যাক, আপনি কিভাবে মনে করেন আপনি কমিউনিটিকে সাহায্য করতে পারেন ব্যবসা, আপনার ওইখানে ভলেন্টিয়ারি অনেকে কাজ করতে পারে, আপনি পয়সা দিয়ে কিছু একটা করতে পারেন, এই ধরনের। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কমিউনিটির জন্য, কারণ একজন যদি বিজনেসম্যান যদি কমিউনিটিকে যদি পাশে না দাঁড়ায়, তাই না, যদি হেল্প না করে, তো একটা ব্যালেন্স থাকবে না। তো আমি মনে করি যে প্রত্যেকটা বিজনেসম্যানদের উচিত যে তাদের ইয়ারলি যে একটা বাজেট থাকে, আমি মনে করি যে বাজেটের কিছু অংশ যদি কমিউনিটিতে যদি কিছু দেয়, একটা চ্যারিটি হিসেবে যদি কিছু দেয়, তো সেক্ষেত্রে কমিউনিটি অনেক উপকৃত হবে। তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অবদান রাখতে পারে, যেমন শিক্ষাক্ষেত্র রাখতে পারে, বা আমাদের মঈন ভাই যেটা বললেন স্বাস্থ্য খাতে রাখতে পারে, বা কমিউনিটি যেগুলো অ্যাক্টিভিটিস থাকে আর কি, সেখানে যদি বিজনেসম্যানরা যদি কিছু কন্ট্রিবিউশন করে, তা আমি মনে করি এর দ্বারাই একটা কমিউনিটি একটা ফ্রুটফুল পর্যায়ে পৌঁছায়। তো যেমন আমার প্রতিষ্ঠানের কথা আমি বলি যে আমি কিন্তু করি, আমি কিন্তু বিভিন্ন রকমের কমিউনিটির সাথে আমি সংযুক্ত আছি, তাই না, যে কোনো চ্যারিটি হোক বা অ্যাডাল্ট এডুকেশন যেটা বলছে নাকি, তাই না, যে তো এই ধরনের সংশ্লিষ্টতা যাদের থাকে বিজনেসম্যানদের, আমি মনে করি কমিউনিটি অনেক উপকৃত হয়। জি, এখানে একটা জিনিস আমি যদি অ্যাড করি, সেটি হলো যে আমাদের অনেকে আছে যে সীমিত আয়ের মানুষ আমাদের, এবং তাদের হয়তো বাচ্চারা আছে খুব মেধাবী, কিন্তু তারা টিউশন নিতে পারছে না। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি হয়তো করেন যে আমাদের একটা কোটা আছে, আপনার কোটা আছে, আপনি তাদেরকে ফি দিতে। আমরা একটা ব্রেকে যাব, ব্রেকের পরে আসবো, আমরা একটা ব্রেকে যাচ্ছি। আমরা শুধু দর্শক মণ্ডলী আপনারা থাকেন আমাদের সাথে, আমরা বিরতির পরে আবার ফেরত আসবো।